সবাইকে ক্লাস নাম্বার 6-এ স্বাগতম। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং বরাবরের মতোই আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এবং আমরা আজকে পয়জনিং সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। বিষ পান যেটা আমরা বলি, ঠিক আছে, পয়জন। আচ্ছা, আমরা সেটা যাওয়ার আগে আমরা একটু পয়জন সম্পর্কে একটু জানবো যে বিষ কি। হ্যাঁ, পয়জন, হোয়াট ইজ পয়জন। তো পয়জন সম্পর্কে আমরা দেখি একটু, পয়জনটার ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই। দেখেন, এ পয়জন ইজ এ সাবস্ট্যান্স হুইচ হোয়েন টেকেন ইনটু দ্য বডি। পয়জন হচ্ছে কি একটা সাবস্ট্যান্স বা বস্তু যেটা যখন আমরা বডিতে নেই প্রডিউস সিরিয়াস ইফেক্ট অফ ডেথ ইজ কল্ড পয়জন। অর্থাৎ এটা ডেথ হইতে পারে, এটার ইনটেকের ফলে সিরিয়াস ইফেক্ট, ঠিক আছে, ওইটাকে আমরা বলতেছি পয়জন। এরপরে আরও দুইটা ডেফিনেশন দেখব। দেখেন কি বলছে, এ পয়জন এনি সাবস্ট্যান্স। পয়জন হচ্ছে যে কোনো ধরনের সাবস্ট্যান্স বা বস্তু, যে এটা কি সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, হুইচ হোয়েন টেকেন ইনটু দ্য বডি ইন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট মে ড্যামেজ হেলথ অর ডিস্ট্রয় লাইফ। আমার হেলথ ড্যামেজ করতে পারে এবং জীবনটাও ডিস্ট্রয় করে দিতে পারে, অর্থাৎ কি ডেথ হয়ে যেতে পারে। হ্যাঁ, আর লাস্টের ডেফিনেশনটা, এ পয়জন ইজ এনি সাবস্ট্যান্স। পয়জন হচ্ছে যে কোনো ধরনের সাবস্ট্যান্স দ্যাট ইজ হার্মফুল টু আওয়ার বডি। আমাদের বডিতে যেটা হার্মফুল, উই মাইট শ্যালো ইট। আমরা যেটা গিলে ফেলি, তারপরে ইনহেল করি, ওই গ্যাস ফর্মে যেটা ইনজেক্ট করি, অর অ্যাবজর্ব ইট থ্রু আওয়ার স্কিন, ঠিক আছে, যেমন ইনজেকশন। এরপরে এনি সাবস্ট্যান্স ক্যান বি পয়জনাস ইফ টু মাস টেকেন। যে কোনো ধরনের সাবস্ট্যান্সই পয়জনাস যদি আমরা অনেক বেশি পরিমাণে এটা নেই। সো এই গেল হচ্ছে আমাদের পয়জনের ডেফিনেশন, ঠিক আছে। এরপরে আমরা জানবো যে পয়জনিংটা কি, ঠিক আছে। পয়জনিং দেখেন কি বলে, পয়জনিং ইজ অ্যান এক্সপোজিওর টু অ্যান অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। পয়জনিং হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স আমরা লাইকলি কি প্রডিউস আনটুয়ার্ড, ঠিক আছে, আনটুয়ার্ড ইফেক্ট। আনটুয়ার্ড ইফেক্ট মানে কি? আনটুয়ার্ড ইফেক্ট হচ্ছে কি অপ্রত্যাশিত একটা ইফেক্ট, ঠিক আছে। আনটুয়ার্ড মানে হচ্ছে অপ্রত্যাশিত। ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, অনলি এ স্মল পার্সেন্ট অফ দেম আর ইন ডেঞ্জার। দ্য ইনসিডেন্ট অফ পয়জনিং, এই পয়জনিংয়ের যে ঘটনা সেটা কি ইজ ইনক্রিজিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা দিনে দিনে কি বিশ্বে কি বাড়তেছে, ঠিক আছে, ইনক্রিজ হচ্ছে। এরপরে আমরা আরেকটা ডেফিনিশন দেখব। পয়জনিং কি দেখেন, হোয়েন এ পার্সন ইজ এক্সপোজ টু এ সাবস্ট্যান্স। এখন দেখেন ক্লাসিফাই পয়জনিং বা টাইপস অফ পয়জনিং, ঠিক আছে। পয়জনিংয়ের টাইপটা দেখি আমরা পয়জনিংয়ের। দেখেন বলছে অ্যাক্সিডেন্টাল। সো অ্যাক্সিডেন্টালে কি বলা আছে আমরা একটু এটা দেখার চেষ্টা করি। অ্যাক্সিডেন্টালে বলছে কমন ইন চিলড্রেন বাট পসিবল ইন অ্যাডাল্ট অলসো। বাচ্চারা ভুলবশত খেয়ে ফেলায় না, যে মনে করেন ওর বাবা হচ্ছে কৃষক, মনে করেন সাপোজ কি বলবো, মনে করেন যে ঘাস মারা ওষুধ মনে করেন আয়না রেখে দিল একটা বোতলে, ওই বাচ্চা ভাবছে যে খাবার জিনিস, ও এসে মনে করেন খেয়ে ফেললো, ওইটা তো বিষ, তাই না। সো এইটাও একটু অ্যাক্সিডেন্টাল এবং অ্যাডাল্টদের ক্ষেত্রেও হয়, কিন্তু ভুলবশত। এরপরে কি বলছে ডেলিভারেট। ডেলিভারেট মানে হলো ইচ্ছাকৃত। দেখেন ডেলিভারেট সেলফ পয়জনিং বা ইচ্ছাকৃত নিজেই খাচ্ছে পয়জনিং বিষটা, বা সুইসাইডাল, এটা তো আমরা সবাই বুঝি। দেখেন ইট ইজ দ্য মোস্ট কমন ফর্ম ইন অ্যাডাল্টস অ্যান্ড রেফার টু অ্যাটেম্পটেড সুইসাইড, এটা আমরা সবাই বুঝি। তারপরে বলছে হেমোসাইডাল পয়জনিং। হেমোসাইডাল মানে কি হত্যাপূর্ণ বা মার্ডার যেটা, দেখেন সেইটা, ঠিক আছে। সো এইটাও একটা টাইপ। এরপরে নন অ্যাক্সিডেন্টাল পয়জনিং সিন ইন বেটার চাইল্ড সিনড্রোম হোয়ার প্যারেন্ট অ্যাডমিনিস্টার পয়জন টু দ্য চাইল্ড। দেখেন অনেক দেখবেন যে অনেক সময় এটা হচ্ছে আপনার কি বলবো, যে অনেক মা বা পিতামাতাই তার বাচ্চাকেই বিষ খাওয়ায় মেরে ফেলে, এরকম ঘটনা কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল না, ঠিক আছে। সো এইটা একটা কজ। দেখবেন যে মানে হয় না যে কোনো একটা ভায়োলেন্ট করলো বাচ্চা, বা মনে করেন বিকলাঙ্গ, বা
সাপোজ ধরেন হাত পা নাই, এজন্য বিষ দিয়ে মেরে ফেললো, ঠিক আছে। সো এইরকমও কিন্তু অনেক ঘটনা ঘটে। সো এইটাই হচ্ছে সেইটা। এরপরে বলছে থেরাপিউটিক পয়জনিং। থেরাপিউটিক পয়জনিং তো আমরা বুঝি, আমরা আগেও বললাম যে দেখেন থেরাপিউটিক পয়জনিং ইন হুইচ রেজাল্ট ফ্রম ওভার প্রেসক্রিপশন, অর্থাৎ বা কি বলছে অফ ফার্মাকোলজিক্যাল এজেন্ট, অর্থাৎ আমরা যদি মেডিসিন কোনো ভুলবশত যদি ওভারডোজ নিয়ে ফেলি, ডোজ বেশি হয়ে যায়, তখন কিন্তু পয়জনিং হতে পারে। এবং বলছে হার্বাল মেডিসিন অ্যান্ড ভিটামিনস। হার্বাল যে মেডিসিনগুলো আছে এবং ভিটামিনগুলো আছে ওইগুলোর কারণেও কিন্তু হতে পারে। এরপরে বলতেছে আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে পাথওয়ে। আমরা পাথওয়ে যে কোন রুটে নিচ্ছি সেই রুট অনুযায়ী আমরা হচ্ছে দেখব। এখন দেখেন থ্রু দ্য লাংস কি ব্রিদিং, দেখেন পয়জনিয়াস গ্যাসেস অর ফ্লেমস, ঠিক আছে। পয়জনিয়াস গ্যাস যদি হচ্ছে নিই বা ফ্লেমস বা ধোঁয়া, ঠিক আছে। ইনহেলড পয়জন যেমন কার্বন মনোক্সাইড, অ্যানেস্থেটিক এজেন্ট, ঠিক আছে, বা কার্বন ডাইঅক্সাইড, এগুলা হলো কি পয়জনাস আমাদের বডির জন্য। বাই দ্য মাউথ, এটা তো সব একদম খুব সোজা যে আমরা গিলে ফেললাম বা সোয়ালোয়িং, ঠিক আছে। সোয়ালোয়িং অর ইনজেস্ট পয়জন, আমরা বিষ ইচ্ছাকৃতভাবেই খাইলাম। তারপরে অ্যাবজর্পশন থ্রু দ্য স্কিন, ঠিক আছে। ইনজেক্টেড আন্ডার দ্য স্কিন, অর্থাৎ মনে করেন ঘুমের একটা ইনজেকশন সে ইচ্ছাকৃতভাবে বেশি ডোজে নিয়ে ফেললো, আন্ডার দ্য স্কিন। তো এটা হচ্ছে আমার আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে পয়জনিং। সো আমি প্রেফার করব দুইটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড অফ পয়জনিং ইন বাংলাদেশ। আমার কি কি ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, মানে টাইপগুলো দেখেন যে কি কি পয়জনিং হচ্ছে। প্রথমে অ্যাক্সিডেন্টাল, মানে ভুলবশত, কেরোসিন ইন চিলড্রেন, বাচ্চারা কেরোসিন খেয়ে ফেলতেছে। 2 নাম্বার সার্টেন ড্রাগস, কিছু ড্রাগসের নাম দিছে যেমন ফেনেরজান আর সিটালজিন, ঠিক আছে, এই দুইটা ড্রাগের নাম দিছে। অ্যাডাল্টের ক্ষেত্রে কি মেজর সাইকিয়াট্রিক ড্রাগ যেমন লার্জেকটিল, ঠিক আছে, লার্জেকটিল। আরেকটা হচ্ছে পটকা ফিশ। এখন দেখা যায় না যে পটকা মাছ ফুলে থাকে, পেটটা সাদা ছোট ছোট, এখন পাওয়া যায় না। এগুলা কিন্তু হেভি টক্সিন এগুলোর মধ্যে, ঠিক আছে। এটা জাপানে তো একসময় নিষিদ্ধই করে ফেলছিল, কিন্তু খুবই বিখ্যাত জাপানে এই পটকা মাছগুলা। সো এটা এখন আর দেখা যায় না, আগে এগুলোর মধ্যে কিন্তু টক্সিন আছে। এরপর আছে হোমিসিডাল হচ্ছে ওই একই যে হত্যাপূর্ণভাবে যে হত্যা করা হয়, যে ধুতরা, আমরা যে ধুতরা ফুল বলি সেটা, আর কিছু সার্টেন প্ল্যান্ট আছে অ্যালকোলয়েড, ঠিক আছে। সো ওইটা। এরপরে সুইসাইডাল দেখেন কি বলছে যে ডায়াজিপাম বা বারবিসুরেট, এটা সব হচ্ছে মেডিসিন, ঘুমের ওষুধ, ঠিক আছে। অন হাই সোসাইটি, বেশি খেয়ে ফেলে মারা যায়। তারপরে পেস্টিসাইড ইন লোয়ার ক্লাস, পেস্টিসাইড কি কীটনাশক। লোয়ার ক্লাস মানে কি যারা হচ্ছে একটু নিম্নবিত্ত বা যে সাপোজ ধরেন গ্রামে বাস করে, একটু লোয়ার ক্লাস তো আমরা বুঝি, তাই না। সো কীটনাশক। তারপরে কেরোসিন ইন সাম কেসেস। একটা কি করোসিভ পয়জনিং মানে করোসিভ মানে হচ্ছে কোনো দ্রাবক, হ্যাঁ। করোসিভ হচ্ছে কোনো দ্রাবক, মনে করেন যে অনেকে হারপিকও খায়, তো এটা একটা দ্রাবক। সো এগুলাকে আমরা বলতেছি করোসিভ পয়জনিং, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে আমাদের চলে গেল হচ্ছে পয়জনিংয়ের ব্যাকগ্রাউন্ড বা কি কোন ধরনের পয়জন খায়, কোন ধরনের ক্যাটাগরিতে আমরা ভাগ করতেছি সেগুলা। এখন আমরা দেখব যে সাইন সিমটম অফ পয়জনিংয়ের সাইন সিমটমগুলো কি আছে আমরা দেখেন। দোজ ভ্যারি অফেন ডিপেন্ডিং অন নেচার অফ পয়জন অ্যান্ড মেথড এন্ট্রি অফ দ্য বডি, ঠিক আছে। নেচারের আমার পয়জন যেটা নিলাম সেটা নেচারটা কি, কোন নেচারের, এবং আপনার কি কোন রুটে গেল বডিতে, সেইটা ওরাল গেল, ইনজেকশনে গেল, না কিভাবে গেল সেইটা দেখেন। বলছে জেনারেল ইনফরমেশন ফ্রম ক্যাজুয়ালিটি অর অ্যান অনলোকার সাজেস্টিং কন্ট্যাক্ট উইথ এ পয়জন। এখানে আপনার হচ্ছে আচ্ছা, এখানে অনলোকার মানে হচ্ছে মূলত একজন দর্শক, ঠিক আছে। সো একজন বলবে কেউ যে সে হচ্ছে বিষের কন্ট্যাক্টে ছিল এবং সেটা পান করছে, এটাই বলা হচ্ছে। এবং 2 নম্বর পয়েন্ট, সি ফর দ্য কন্টেইনার হ্যাভিং পয়জন অন পয়জনিয়াস প্ল্যান্ট।
আমরা একটা বোতল বা একটা কিছু দেখতে পাবো যেটার মধ্যে একটু পয়জন আছে বা পয়জনিয়াস কোনো প্ল্যান্ট, ঠিক আছে। 3 নাম্বার, সিমটমস অ্যান্ড সাইনস অফ অ্যাসফিক্সিয়া। তার কি অ্যাসফিক্সিয়া হচ্ছে, অ্যাসফিক্সিয়া কি, যে কি ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ল্যাক অফ অক্সিজেন অ্যান্ড ব্লাড ফ্লো অফ দ্য ব্রেন, এটাকে বলতেছে কি অ্যাসফিক্সিয়া। তাহলে অ্যাসফিক্সিয়া কি, এক কথায় কি, ল্যাক অফ অক্সিজেন অ্যান্ড ব্লাড ফ্লো টু দ্য ব্রেন, এটাকে বলতেছি আমরা অ্যাসফিক্সিয়া। তারপরে আনকনসিয়াস, এটা তো আমরা জানি যে অজ্ঞান, অচেতন। ভমিটিং অর ডায়রিয়া। তারপরে কি বার্নস অন লিপস মাউথ আফটার কন্ট্যাক্ট উইথ করোসিভ পয়জনস, ওই যে যেটা বললাম যে করোসিভ মানে দ্রাবক কোনো একটা পদার্থ, মানে হাইলি অ্যাসিডিক কিছু একটা। আমি এক্সাম্পল দিলাম যে হারপিক খায় অনেকে, তারপরে সার্ফ এক্সেল খায় অনেকে, তাই না, আমরা যেটাকে হুইল পাওয়ার হিসেবে চিনি, এইগুলো অনেকে খাইয়ে ফেলায়। তো এইগুলা কিন্তু হাইলি অ্যাসিডিক, এইগুলা খাইলে কি হবে দেখেন, এই যে বলছে বার্নস অন লিপস, যে ঠোঁট তার লিপটা পুড়ে যাবে, মাউথ মুখটাও পুড়ে যাবে, যেহেতু হাইলি অ্যাসিডিক, তাই না। সো করেসিভ পয়জন হচ্ছে ওইটা, যে দ্রাবক কোনো কিছু যে খেয়ে ফেললো সেইটা। এরপরে 7 নম্বরে ক্যারেক্টারাইজড অফ অডর অন দ্য ব্রিথ। আমরা দেখবো যে সে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, দেখবো যে আমরা একটা গন্ধ পাচ্ছি, বাজে গন্ধ, সেটা আমরা পাবো, ঠিক আছে। আনইউজুয়াল কালার অফ ইউরিন, ইউরিনের কালার আমরা দেখবো যে আনইউজুয়াল মানে অপ্রত্যাশিত বলা যায়, হ্যাঁ। কালারটা কেমন হবে ইউরিনের, আমরা জানি নর্মাল ইউরিন কালার কি স্ট্র, তাই না, একদম স্বচ্ছ ক্লিয়ার, ঠিক আছে। সো আমরা তখন দেখবো যে রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, ব্রাইট ইয়েলো হইতে পারে, বা ব্ল্যাক কালোও হইতে পারে, ঠিক আছে। এবং পেশেন্ট কিন্তু শকেও চলে যেতে পারে এবং তার কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে, ঠিক আছে, হার্ট অ্যাটাক, যে হার্ট ঠিকঠাক কাজ করবে না, কার্ডিয়াক অ্যারেস্ট। সো এই হচ্ছে আমাদের সাইন সিমটমগুলো আমরা জানলাম। এখন আমরা দেখবো হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ পয়জন, অর্থাৎ একটা পয়জন কিভাবে কাজ করে, হ্যাঁ, বডিতে, সেটা দেখেন। বলছে swallowed or ingested poisons act directly on the food passages resulting in vomiting, pain and diarrhea. আমরা যখন খেয়ে ফেলবো পয়জন, তখন ফুড যখন পাস করে তখন কি হয়, ভমিটিং হবে, পেইন হবে এবং ডায়রিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, করোসিভ পয়জন, যে দ্রাবক যেগুলা, মে সিভিয়ারলি বার্ন লিপস, মাউথ, গিলেট অ্যান্ড স্টামাক, দাস কজিং ইন্টেন্স পেইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফিউমস, ধোয়া, অ্যান্ড গ্যাসেস কজ চোকিং মানে দম বন্ধ হওয়া, হুইচ মে রেজাল্ট ইন ডিফিকাল্টি অফ ব্রিদিং অ্যান্ড আনকনসিয়াসনেস। এই চোকিং, যে তার দম বন্ধ হয়ে গেল, এটার কারণে কি হবে, ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারবে না এবং অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে। 4 নাম্বার পয়েন্ট, সাম পয়জনস ওয়ার্ক ইন ব্লাড স্ট্রিম, কিছু পয়জন ব্লাড স্ট্রিমে কাজ করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, অ্যান্ড প্রিভেন্ট ব্রিদিং, যে শ্বাস প্রশ্বাসটাই বন্ধ করে দেয়, হার্ট অ্যাকশন, আইদার ভাইটাল লাইফ প্রসেস, ঠিক আছে। সো এই পয়জনগুলো, কিছু কিছু পয়জন আছে যেগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এবং কি আমাদের যে মেজর যে বডি প্রসেস সেইগুলা ব্যাহত হয়। 5 নম্বরে কি, সাম পয়জন অ্যাক্ট বাই ডিসপ্লেসিং দ্য অক্সিজেন ইন দ্য ব্লাড, অর্থাৎ অক্সিজেন, ব্লাড থেকে অক্সিজেনটা আলাদা করে দেয়, অ্যান্ড প্রিভেন্টিং ইট ডিস্ট্রিবিউশন টু দ্য টিস্যুস, ঠিক আছে। এই আপনার অক্সিজেনটা যে টিস্যুতে যাচ্ছে সেইটা যাবে না, এইটাই হচ্ছে আমার মেকানিজম অফ অ্যাকশন অফ পয়জন, ঠিক আছে। এরপরে দেখেন এইম অফ ফার্স্ট এইড অ্যান্ড ট্রিটমেন্ট অফ পয়জনিং। ফার্স্ট এইড অ্যান্ড ট্রিটমেন্ট অফ পয়জনিং আমার হচ্ছে লক্ষ্য কি, ঠিক আছে, এইমটা কি আমার, যে আমি ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিলাম সেইটা। দেখেন কি বলছে, আমার লক্ষ্য টু রিমুভ অর কাউন্টারাক্ট দ্য ইফেক্ট অফ পয়জন, ঠিক আছে। আমি এই পয়জনের ইফেক্ট যেটা সেইটা রিমুভ করব। এখানে কাউন্টারাক্ট মানে হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে, এই যে এখানে কাউন্টারাক্ট মানে প্রতিক্রিয়া বিষের। টু সেন্ড ফর মেডিকেল, আমি মেডিকেলে পাঠাবো। টু অ্যারেঞ্জ ট্রান্সপোর্ট টু হসপিটাল, আমি ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করব যে কীভাবে তাকে দ্রুত সময় হসপিটালে পাঠানো যায় সেটা। অ্যাজ কুইকলি ইন কেস পয়জনিং অ্যান্ড হসপিটাল ট্রিটমেন্ট ইফ ফ্রিকুয়েন্টলি এসেনশিয়াল, খুব দ্রুত হচ্ছে কি আমার ট্রিটমেন্টটা কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার পয়েন্টে টু আইডেন্টিফাই দ্য পয়জন, আমরা পয়জনটা আইডেন্টিফাই করব। অল কন্টেন্ট মেডিসিন বোটলস, ইম্পিটি গ্লাসেস,
রিমেন্স ফুড শুড বি কিপ ফর দ্য ডক্টরস ইন্সপেকশন। মানে কি বলছে, কেউ যদি মনে করেন কিছু একটা খায় যে আমরা বুঝলাম না, সেই বোতলটা আমরা নিয়ে যাব, যে একটু হলেও নিচে থাকে, বা যদি কেউ ঘুমের ওষুধ খায় সেই ওষুধটা একটু নিয়ে গেলাম, দেখাইলাম যে ডক্টর এই যে এইটা খাইছে সে, ঠিক আছে, এইটা আমরা দেখাবো এবং ডক্টরের কাছে নিয়ে যাব দেখানোর জন্য সেটা। ইফ ডেথ অকার্স, যদি মারা যায়, দ্য পুলিশ মাস্ট বি ইনফর্মড, পুলিশকে জানাতে হবে, অ্যান্ড নাথিং ইন ভিনিসিটি অফ দ্য বডি, ঠিক আছে, ভিনিসিটি মানে কাছাকাছি, অফ দ্য বডি টাচড অর মুভড আনটিল দেয়ার অ্যারাইভাল, অর্থাৎ ওই পেশেন্টের বডির আশেপাশের কোনো কিছু কাছাকাছি যেগুলো আছে কোনো কিছু হাত দেওয়া যাবে না বা কোনো কিছু সরানো যাবে না যতক্ষণ না পর্যন্ত ওখানে পুলিশ আসতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে গেল আমার এইম, হ্যাঁ, এইম পয়জনিংয়ের ট্রিটমেন্টের আমার এইম এইটা, ফার্স্ট এইড ম্যানেজমেন্টও এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখব ট্রিটমেন্ট, হ্যাঁ, আমরা ট্রিটমেন্টটা দেখব কি, ট্রিটমেন্ট অফ এ পয়জনিয়াস পেশেন্ট। দেখেন কি বলছে, ইনফর্ম দ্য পুলিশ, বিষ খাইলে দেখবেন যে পুলিশে ইনফর্ম করা হয়। তারপরে বলতেছে পেশেন্ট ইজ টু বি রিমুভড ফ্রম দ্য অফেন্ডিং এজেন্ট লাইক গ্যাসওয়াস অ্যাটমসফিয়ার, ঠিক আছে। সো অফেন্ডিং মানে এখানে মূলত হচ্ছে আপত্তিকর, হ্যাঁ, আপত্তিকর কোনো এজেন্ট সেখান থেকে আমরা সরাই আনবো, যেমন গ্যাসওয়াস অ্যাটমসফিয়ার, যে কোনো একটা বায়ুমণ্ডল যেখানে আশেপাশে যেখানে গ্যাস আছে সেখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। কালেক্ট ইনফরমেশন ফ্রম দ্য সারাউন্ডিং অর পার্সন অ্যাভেলেবেল দোজ টু ডক্টর, ঠিক আছে, ইনফরমেশন কালেক্ট করব আশেপাশে যারা বা পার্সন ছিল এবং ডক্টরকে সেটা জানাবো। প্রিজার্ভ এনি সাসপেক্টিং ম্যাটেরিয়াল লাইক এ বটল কন্টেইনিং পিলস লিকুইড ফর ইনফরমেশন টু ট্রিটিং ডক্টর। সেই একই কথা যে আমরা যদি কোনো কিছু দেখলাম যে থেকে গেছে সেটা আমরা ডক্টরের কাছে নিয়ে যাব, কোনো ওষুধের কৌটা হইতে পারে, কোনো বিষের কৌটা হতে পারে, সেটা ডক্টরকে দেখাবো, হ্যাঁ, সেজন্য আমরা সেটা কালেক্ট করে নিয়ে যাব। 5 নম্বরে, ইফ দ্য পারসন হ্যাজ ভমিটেড, সে যদি বমি করে, প্রিজার্ভ দ্য ভমিটেড ম্যাটেরিয়াল, এই বমিটা আমরা একটু কালেক্ট করে রাখবো পলিথিন বা অন্য কোথাও, হ্যাঁ। দেখেন কি বলছে, অলসো উইচ মে গিভ সাম ক্লু অ্যাবাউট দ্য টাইপ অফ পয়জন ইনজেস্টেড, এই বমির সাথে কিন্তু পয়জনটাও আমার বের হবে। তাহলে আমি যদি একটু দেখি যে বমিটা কি করতেছে, তাহলে আমরা দেখতে মানে ডক্টররা ধারণা করতে পারবে যেটা কোন ধরনের বিষ বা কোন ধরনের বিষ সে খাইছে, ঠিক আছে। অনেক সময় কিন্তু জানা যায় না যে ঠিক কি খাইছে, ওদিকে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, তখন কি করতে হবে, বমিটাই আমার দেখতে হবে যে সে বমিতে কি বের হচ্ছে বা কোন ধরনের পয়জন থাকতে পারে, ঠিক আছে, সেটা। এরপরে কি বলছে, ইফ দ্য পেশেন্ট ইজ কনসিয়াস, সে সচেতন মানে অজ্ঞান হয় নাই, অ্যান্ড দেয়ার আর নো বার্ন, এবং পড়ে নাই তার মুখে বা লিপে, দেন ইনক্লুড ভমিটিং আর প্রিজার্ভ ভমিটিং ম্যাটেরিয়াল, সে একই কথা যে ইনডিউস করতে হবে। ওই পেশেন্ট যদি কনসিয়াস থাকে বা বমি না করে তাহলে ঠিক আছে, হ্যাঁ। সো কমাইতে হবে বমিটা, এবং প্রিজার্ভ আমরা সংরক্ষণ করে রাখবো যদি বমি করে। আচ্ছা, ইফ দ্য লিপ অ্যান্ড মাউথ শো সাইন অফ বার্নিং, যদি দেখি যে তার লিপটা এবং মুখটা পুড়ে গেছে, যদি দেখা যায়, কুল দেম, ঠান্ডা করতে হবে সেগুলা, বাই গিভিং ক্যাজুয়ালিটি ওয়াটার অর মিল্ক টু ড্রিঙ্ক, তাকে পানি খাওয়াইতে হবে বা ড্রিঙ্ক, একদম হালকা পরিমাণে, এনপিও থাকে এই ধরনের পেশেন্টরা, ঠিক আছে, একদম হালকা পরিমাণে। সো মানে জাস্ট আমি মুখটা একটু ঠান্ডা করব, জাস্ট এই জন্য, আমি খাওয়াই দেব না। দেখেন, ডু নট ইনডিউস ভমিটিং, আমরা ভমিটিংটা ইনডিউস করব না। এরপরে বলছে ইফ 8 নম্বরে, ইফ দ্য ক্যাজুয়ালিটি ইজ আনকনসিয়াস, সে পেশেন্ট যদি আনকনসিয়াস হয়ে যায়, বাট ব্রিদিং নর্মালি শ্বাস প্রশ্বাস নেয়, প্লেস ইন দ্য রিকভারি পজিশন, আমরা পেশেন্টকে রিকভারি পজিশনে রাখবো। এরপরে 9 নম্বরে, ইফ ব্রিদিং অ্যান্ড হার্টবিট স্টপ, যদি দেখি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিন্তু হার্টবিটটা বন্ধ হয়ে গেছে, বিগিন রিসাসিটেশন ইমিডিয়েটলি, আমরা যে সিপিআর বলি যেটাকে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সেটা 30 বার বুকে চাপ দেই এবং 2 বার মুখে ফু দেই, মানে অর্থাৎ অক্সিজেন প্রবেশ করাই, ঠিক আছে, মুখের সাথে মুখ লাগাই, সেইটা শুরু করতে বলতেছে। আর বলছে টু
শিপ টু হসপিটাল ইমিডিয়েটলি, অর্থাৎ পেশেন্টকে খুব দ্রুত হচ্ছে হসপিটালে পাঠাইতে হবে, ঠিক আছে। দেখেন বলছে প্রিভেন্টিভ মেজার্স অর প্রিকশন টেকেন টু প্রিভেন্ট পয়জনিং, ঠিক আছে, ডেসক্রাইব ডিপলি। আমরা পয়জনিংটা কিভাবে প্রিভেন্ট করতে পারবো, ঠিক আছে। সো দেখেন এটা জাস্ট সাধারণ কিছু কথা, এগুলো আপনারা একটু পড়ে নেবেন বা স্ক্রিনশট দিয়ে লিখে পড়বেন, আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি তাও একটু বলে দিই। দেখেন এই যে ইনফরমেশন যে লিফলেটের মাধ্যমে জানানো, ঠিক আছে, বা কোনগুলা পয়জনাস সেই সম্পর্কে সবাইকে অবহিত করা, এই জিনিসগুলো লেখা আছে। সো আমরা হচ্ছে সরাসরি পয়েন্টে চলে আসবো এখন, ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার পয়েন্টে আছে অলওয়েজ রিড দ্য পেশেন্টস ইনফরমেশন লিফলেট দ্যাট কামস উইথ আওয়ার মেডিকেশন কেয়ারফুলি অ্যান্ড টেক আওয়ার ডোজেস এক্স্যাক্টলি অ্যাজ রিকমেন্ডেড। এই যে আমরা যে ফার্মাকোলজিক্যাল পয়জনিং বা ড্রাগ ওভারডোজের কথা বললাম, সেইটা বলতেছে আমরা ঠিকঠাক মতো দেখবো এবং সেই অনুযায়ী ডোজটা দিব, কারেক্ট যেটা বলা আছে সেই ডোজটা দিব। সাম মেডিকেশন শুড নট বি টেকেন উইথ অ্যালকোহল অর সার্টেন টাইপ অফ ফুড। কিছু মানে ড্রাগ বা মেডিসিন আছে যেগুলা কিছু নির্দিষ্ট খাবারের সাথে খাওয়া যায় না, রিয়াকশন করে বা পয়জনিং হয়ে যাইতে পারে, সেইটা চেক ফর দিস ইজ দ্য কেস ফর আওয়ার মেডিকেশন, ওইটা চেক করতে হবে। 3 নাম্বার পয়েন্ট, সাম মেডিকেশন ক্যান রিয়াক্ট আনপ্রেডিক্টেবলি, অপ্রত্যাশিতভাবে ইট টেকেন উইথ আদার মেডিকেশন। এমন কিছু আছে যে 2টা মেডিসিন একসাথে খাওয়া যায় না, ঠিক আছে, এরকমও আছে। ইনক্লুডিং দেখেন হার্বাল রেমিডিস, ঠিক আছে, হার্বালের কিছু ঔষধ। অলওয়েজ চেক বিফোর কম্বাইনিং ডিফারেন্ট মেডিকেশন, ঠিক আছে, মেডিকেশন আমার চেক করতে হবে কম্বাইন করার আগে। মানে এই 2টা দিলাম, ডক্টরদের মূলত এই মেসেজটা ডক্টরকে দেওয়া হয়েছে যে আমি 2টা একসাথে কম্বিনেশন করে দিলাম, সেটা চেক করতে হবে যে 2টা কম্বিনেশন মেডিকেশন দিলে বা খাইলে তার যেন কোনো প্রবলেম না হয়। 4 নম্বরে, নেভার টেক এ মেডিকেশন দ্যাট হ্যাজ বিন প্রেসক্রাইব ফর সামবডি এলস। আরেক ডক্টর একজনকে দিছে ওই মেডিসিনটা, আপনারও একই সমস্যা হচ্ছে, আপনিও কি বললেন, গিয়া বললেন যে কি তোমাকে ডক্টর কি দিছে ওইটা, তাহলে আমি ওইটা খাই। দেখা যাচ্ছে ওই ড্রাগটা তার জন্য না, ঠিক আছে, বা তার জন্য অ্যালার্জিকও হইতে পারে। সো এইটা গুরুত্বপূর্ণ যে আরেকজনের মেডিসিন আরেকজনকে দিছে ডক্টর, তুমি সেটা খাইলা, এটা হবে না, ঠিক আছে। এরপরে 5 নম্বরে, কিপ অল মেডিকেশন আউট অফ রিচ অফ চিলড্রেন। বাচ্চাদের থেকে সব ধরনের ঔষধ কি দূরে রাখতে হবে। এখন দেখেন কিপিং চিলড্রেন সেফ, বাচ্চাদের সেফ রাখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে 8টা, কীভাবে সেফ রাখবেন দেখেন। মেক শিওর অল মেডিসিনস, ক্লিনিং প্রোডাক্ট, কেমিক্যাল, তারপরে পোটেন্সিয়ালি হার্মফুল কসমেটিক যেগুলো দেখেন কি বলছে, যেমন নেইল পলিশ, যেটা দেখেন বলছে নেইল ভার্নিশ, ঠিক আছে, আর লকড অ্যাওয়ে আউট অফ দ্য সাইট অ্যান্ড আউট অফ দ্য রিচ অফ দ্য চিলড্রেন। ওই বাচ্চা যেন না দেখে বা বাচ্চার ধরাছোঁয়ার বাইরে রাখতে হবে, তালাবদ্ধ করে লক করে রাখতে হবে যেন বাচ্চা ওইগুলা না পায়। ডু নট স্টোর মেডিসিন স্টোর করা যাবে না। ক্লিনিং প্রোডাক্ট অর কেমিক্যাল নিয়ার ফুড, খাবার যেগুলো আছে, বাচ্চারা কিন্তু ভুলবশত ওষুধ খাবার হিসেবেও খাইয়ে ফেলতে পারে, তাই না, যে আমরা যে খাবার তার আশেপাশে কিন্তু ওষুধ বা কেমিক্যাল এগুলো কিছু রাখা যাবে না। 3 নম্বর, হোয়েন এনকারেজিং চিলড্রেন টু টেক মেডিসিন হোয়েন দে আর সিক, যখন বাচ্চারা অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, ডু নট রেফার টু ট্যাবলেট অ্যাট সুইচ। বাচ্চাকে বলে না যে এটা মিষ্টি ট্যাবলেটটা খাও, এরকম বলা যাবে না। পরে যদি এটা বাচ্চা একটু মিষ্টি সিরাপ হয়, দেখা যাচ্ছে যে বাচ্চার ভালো লাগলো, পরে কেউ যখন থাকলো না বাসায়, ও গিয়া পুরা বোতলের সিরাপটাই খেয়ে ফেললো, একটা সমস্যা। তাহলে বাচ্চাকে বলা যাবে না এটা ট্যাবলেট খাও, এটা হলো মিষ্টি, এরকম বলা যাবে না, তার মাইন্ড সেটআপটাই চেঞ্জ হয়ে যাইতে পারে, ঠিক আছে, তো সেটাই বলছে। 4 নম্বরে, ডু নট লিভ ওল্ড মেডিসিন লাইং অ্যারাউন্ড, অর্থাৎ পুরাতন মেডিসিন রাখা যাবে না। দেখেন টেক দেম টু আওয়ার লোকাল ফার্মাসিস টু ডিসপোজ অর সেফলি, অর্থাৎ এই পুরাতন বা মেয়াদ শেষ হওয়া ওষুধ আশেপাশের ফার্মাসিতে দিতে হবে যেন তারা এটা ঠিকঠাক মতো ধ্বংস করতে পারে, ঠিক আছে। সো বাংলাদেশে তো এগুলো হয় না, জাস্ট আপনার নিয়মের মধ্যে পড়ে, এই জন্য আর কি দেয়া। দেখেন 5 নম্বরে, কিপ সিগারেট অ্যান্ড টোবাক্কো আউট অফ রিচ চিলড্রেন। সিগারেট এবং টোবাক্কো বাচ্চার হচ্ছে কি রিচের বাইরে রাখতে হবে, দূরে। অ্যান্ড ডু নট স্মোক ইন ফ্রন্ট অফ চিলড্রেন, বাচ্চার সামনে কি ধূমপান করা যাবে না।
তাহলে তারও এটা একটু ইচ্ছা করবে, ঠিক আছে। এরপরে স্মল ব্যাটারিজ, ছোটো ছোটো যে ব্যাটারি দেখেন, সাচ অ্যাজ ইউজ ইন টেলিভিশন রিমোট কন্ট্রোল, রিমোটের ভিতরে যে ব্যাটারি ছোটো, ক্যান বি ইজিলি সোয়ালোড, ওটা কিন্তু গিলে ফেলতে পারে। টু কিপ দেম আউট অফ রিচ চিলড্রেন, বাচ্চার থেকে এটা দূরে রাখতে হবে। রিন্স আউট মেডিসিন অ্যান্ড কসমেটিক কন্টেইনার্স অ্যান্ড ডিসপোজ অফ দেম ইন এ প্লেস হোয়ার চিলড্রেন ক্যান নট রিচ, ঠিক আছে। সো এটাই বলতেছে যে রিন্স মানে আমার ধুয়ে ফেলতে হবে, রিন্স আউট মেডিসিন আর কসমেটিক কন্টেইনার, যেটার মধ্যে রাখি সেটা ধুয়ে ফেলতে হবে কন্টেইনারটা, অ্যান্ড ডিসপোজ অফ দেম ইন এ প্লেস, এবং এমন জায়গায় ডিসপোজ করতে হবে যেন কি, হোয়ার চিলড্রেন ক্যান নট রিচ দেম, যেখানে বাচ্চারা পৌঁছাতে পারে না। ডু নট টেক অর গিভ মেডিসিন ইন দ্য ডার্ক টু অ্যাভয়েড টেকিং অ্যান ইনকারেক্ট ডোজ, অর্থাৎ অন্ধকারে বাচ্চাকে মেডিসিন দেওয়া যাবে না, যে তাহলে কি ইনকারেক্ট ডোজ হয়ে যেতে পারে। সো এই গেল হচ্ছে আমরা কিভাবে বাচ্চাকে সেফ রাখবো বা প্রিভেন্টিভ মেথড, ঠিক আছে, যে পয়জনটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, পয়জনিংটা, সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ম্যানেজমেন্ট, পয়জনের পেশেন্টকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় আমরা দেখব সেটা। দেখেন প্রথমে কি বলা আছে, এমেটিক্স, অর্থাৎ যেগুলো হচ্ছে বমি, ওই যে দেখেন লেখা আছে, অ্যান এমেটিক ইজ এ সাবস্ট্যান্স হুইচ ইজ ক্যাপেবল অফ প্রডিউসিং ভমিটিং, যেসব ট্যাবলেটগুলো খাইলে বমি হয় সেগুলা, ঠিক আছে, সেইগুলা দেব। তাহলে স্টমাকে যদি আমার বিষটা থাকে তাহলে বমি হয়ে সেটা স্টমাক থেকে বের হয়ে যাবে, তাই না। সো সেটা বলতেছে দেখেন, দাস রিমুভিং অফ পয়জন ফ্রম দ্য স্টমাক, ওই একই কথা, দ্য এমেটিক শুড বি গিভেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ আর এখানে আরেকটা পয়েন্ট যুক্ত হবে যে 4 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট হসপিটালে আসে, কোনো ট্যাবলেট বা বিষ খাওয়ার যদি 4 ঘন্টার মধ্যে পেশেন্ট হসপিটালে আসে, তখন তাকে কি দিতে হবে, স্টমাক ওয়াশ দিতে হবে, ঠিক আছে। পয়েন্টটা লিখে রাখবেন যে স্টমাক ওয়াশ শুড বি গিভেন, স্টমাক যে ওয়াশটা দেই, হ্যাঁ, লেখেন যে স্টমাক ওয়াশ শুড বি গিভেন ইফ দ্য পেশেন্ট কামস টু দ্য হসপিটাল আন্ডার 4 আওয়ার, ঠিক আছে। এটা লিখলেই হবে, একটা পয়েন্ট বানাবেন এটা দিয়ে। সো দেখেন তারপরে কি বলা আছে, দেয়ার আর মেনি সাবস্ট্যান্স হুইচ ক্যান বি গিভেন অ্যাজ এমেটিক্স, এমেটিক্সের যা কারণ এমেটিক্স হিসেবে কি দেয় দেখেন, দোস আর ফলো, কি দিচ্ছে, সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ পানি, হ্যাঁ, ওয়াটার 2 টেবিল স্পুন, 2 চামচ লবণ দিলাম, ওয়াটার দিলাম ওয়াটারের ভিতরে, অ্যান্ড সল্ট ডিজলভড ইন এ গ্লাস অফ ট্যাপিড ওয়াটার, একটু কুসুম একটু হালকা গরম এক গ্লাস পানির মধ্যে 2 চামচ লবণ দিয়ে তাকে খাওয়াই দিলাম যাতে তার বমি হয়, ঠিক আছে। এইটা হলো কমনলি ইউজ করে অনেকে, কি বলবো, আপনার তেঁতুলগুলা জল খাওয়াই দেয়, ঠিক আছে, তাই না। সো ওইটা এখানে নাই, বা স্ট্যান্ডার্ড হিসেবেও পাই নাই আমি কোথাও। সো আপনারা এটা করবেন যে 2 চামচ হচ্ছে একটু হালকা কুসুম গরম পানিতে, অর্থাৎ খাইতে পারে এরকম একটা টেম্পারেচার, সেখানে এক গ্লাসের মধ্যে ওই বড় চামচের 2 চামচ, হ্যাঁ, লবণ হচ্ছে পানিতে গোলায় তারপরে হচ্ছে খাওয়াইতে হবে। অ্যান্টিডোটস, অ্যান্টিডোট ইজ সাবস্ট্যান্স যেটা নিউট্রালাইজ করে কি দেখেন, অর কাউন্টারঅ্যাক্টস অফ ইফেক্ট, অর্থাৎ প্রতিক্রিয়াটা ঠিক করে, অফ পয়জন, বিষের। সাম অ্যান্টিডোটস অ্যাক্ট বাই প্রিভেন্টিং দ্য অ্যাবজর্পশন অফ ড্রাগ ইনটু ব্লাড স্ট্রিম, আমি যদি কোনো কিছু খাইয়ে ফেলাই তাহলে আমার সেটা প্রথমে স্টমাকে চলে যাবে, স্টমাক থেকে আস্তে আস্তে স্মল ইন্টেস্টাইনে চলে যাবে, স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে যাবে সেই বিষটা, তারপরে কি আমার ব্লাডে চলে যাবে, তারপরে ব্লাডে চলে গেলে কি প্রত্যেকটা টিস্যুতে চলে যাবে, তখন আর কিছু করার থাকবে না। তাহলে বলতেছে অ্যান্টিডোটটা কি করবে, এই যে অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করবে। অ্যান্ড আদার কম্বাইন উইথ পয়জন প্রডিউস এ রিলেটিভলি হার্মলেস সাবস্টেন্স। সো বলতেছে কি অন্যান্য কম্বাইন্ড যেসব পয়জন আছে সেগুলা কি বলে, হার্মলেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্সাম্পল অফ অ্যান্টিডোট, কিছু অ্যান্টিডোটের হচ্ছে আপনার এক্সাম্পল দিয়ে দিচ্ছে, দেখেন কি বলছে এতে, ইফ দ্য পয়জন ইজ অ্যান অ্যাসিড অ্যান্ড অ্যালকেলিন, অ্যাসিড একদম সোজা কথা, সে যদি অ্যাসিড জাতীয় কিছু খাবার মানে কোনো বিষ খায় তাহলে আমরা কি দেবো, অ্যালকেলিন, আর অ্যালকেলিন খাইলে দেবো অ্যাসিড, তাহলে নিউট্রালাইজ হয়ে যাবে, তাই না।
এইটাই বলছে দেখেন যে if the poison is an acid, an alkaline drink can be given. দেখেন কি বলছে 1 লেভেল টি স্পুনফুল, এক চামচ ফুল, দেখেন কি বলছে কোনটা, সোডিবিক ক্র্যাব, হ্যাঁ সোডিবিক কার্ব দিতে হবে। এটা আমি দিব হচ্ছে 5 আউন্স ওয়াটারের সাথে। 5 আউন্স, 1 আউন্সে হচ্ছে আপনার 28.35 গ্রামের মতো, ঠিক আছে। তো 5 আউন্স বলতে আমি মূলত 150 গ্রামের মতো পানি দেব, হ্যাঁ আমি 150 গ্রামই বলবো, ঠিক আছে। তো এটা আমরা দেব হচ্ছে 1 চামচ হচ্ছে সোডিবিক ক্রাবের সাথে মোটামুটি 150 গ্রাম পানি দিয়ে তারপরে হচ্ছে দিব, অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। এবং ইফ দ্য পয়জন ইজ অ্যান অ্যালকালাইন, অর্থাৎ যদি ক্ষার জাতীয় কিছু খায়, ঠিক আছে, যেমন যে সার্ফ এক্সেল বললাম, তো তাহলে কি অ্যাসিড ড্রিঙ্ক দেব। অ্যাপ্রক্স 3 ট্যাবলেট স্পুনফুলস অফ ভিনেগার দিব, সাথে কি 5 আউন্স অফ ওয়াটার, ওই যে একই 150 গ্রাম পানির সাথে আমি 3টা ভিনেগারের ট্যাবলেট দিয়ে দেবো, তারপরে তাকে খাওয়াই দেবো। এরপরে আসছে 3 নাম্বারটা দেখেন কি বলছে, অ্যাপিরিয়েন্ট হচ্ছে একটা ল্যাক্সেটিভ, মাইল্ড একটা ল্যাক্সেটিভটা কি করে, স্টিমুলেট করে বাওয়েল, অর্থাৎ আমার কনস্টিপেশনে আমরা ল্যাক্সেটিভ ইউজ করি। তো অ্যাপিরিয়েন্টস একটা কি বলবো যে ল্যাক্সেটিভ, যাতে স্টুলটা ঠিকঠাক মতো পাস হয় সেটা আমরা দিব। আর এখানে কি বলছে দেখেন ওই একই কথা, যে হোয়েন দ্য স্টমাক ইজ কমপ্লিট এমপিটেড বাই ভমিটিং, আমার স্টমাকটা যখন কি বলবো মানে বমির সাহায্যে বমি হইতে হইতে আমার স্টমাকটা খালি, বিষটা বের হয়ে গেল, তখন আমরা একটা অ্যাপিরিয়েন্ট দিব, যাতে যদি ভুল ক্রমেও কোনো একটু হলেও পয়জন যদি চলে যায় আমার ইন্টেস্টাইনের ভিতরে, সেটা যেন আমার স্টুলের মাধ্যমে বের হয়ে যায়, অ্যাবজর্ব যাতে না হয়, এই জন্য অ্যাপিরিয়েন্ট দেবো। অ্যাপিরিয়েন্ট একটা ল্যাক্সেটিভ। এবার বলছে ইট মে বি described to give an aperient to remove any poison which may have passed into the intestine, ওই একই কথা, যেটা ইন্টেস্টাইন পর্যন্ত চলে গেছে সেটা বাইর করার জন্য আমি অ্যাপিরিয়েন্ট দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে আমরা যেমন অ্যাবোলাক সিরাপ দিই, তো মনে করেন অনেকটা সেরকম, ঠিক আছে। অ্যাবোলাক যেমন আমরা কনস্টিপেশন ইউজ করি, সেটা আমরা একটা অ্যাপিরিয়েন্টের এক্সাম্পল হিসেবে আমরা সেটা ধরতে পারি। এরপরে ডেমুলসেন্টটা কি, মনে করেন এই যে হয় না যে এইভাবে কাশি দেয় কতক্ষণ পর মানে মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে, মানে অস্বস্তি, ইরিটেন্ট, হ্যাঁ এরকম দেখবেন যে এরকম কাশি দেয়। সো ওইটা যাতে না হয়, দেখবেন যে ডক্টররা হচ্ছে অনেক কাশি হলে দেখবেন যে এক প্রকার লজেন্স দেয়, ঠিক আছে, মানে ফার্মেসিতে পাওয়া যায়, দেখবেন লজেন্সটা দিলে গলাটা ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ কাশিটা তখন হয় না। হ্যাঁ ওই যে এজেন্টটা সেটাকে আমরা বলতেছি ডেমুলসেন্টস, ঠিক আছে। সো দেখেন ডেমুলসেন্ট হিসেবে আরও কী কী কাজ আমরা দেখি, এই যে দেখেন কি বলছে, ডেমুলসেন্টস ইজ এ সাবস্টেন্স হুইচ শুট করে, যেটা কি ইরিটেট মিউকাস মেমব্রেন, আমার গলায় যে মিউকাস মেমব্রেন সেটা ইরিটেট হচ্ছে, হ্যাঁ সেটার উপরে কাজ করে, একটা কোট বা লেয়ার তৈরি করে দেয়। ইট মে বি অ্যাডমিনিস্টার্ড আফটার দ্য পয়জন হ্যাজ ভমিটেড ফ্রিলি, আমার ভমিটিং হওয়ার পরে পয়জন যখন বেরোয় যাবে, তখন যখন বারবার কাশি হচ্ছে তখন আমি দিব। এর মধ্যে কি কি আছে, হানি, মধুও কিন্তু এটার ক্ষেত্রে কাজ করে। পেকটিন, অলিভ অয়েল, লিকুইড প্যারাফিন, এগুলো হচ্ছে আমার ডেমুলসেন্টের কিছু এক্সাম্পল। সো আমরা ম্যানেজমেন্টও পড়ে ফেললাম। সো আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। ক্লাসটা সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো ক্লাসটা, এবং আরও হচ্ছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাইকে ক্লাস নাম্বার 5-এ স্বাগতম। আজকে হচ্ছে আমরা ইউনিট 32 থেকে এপিস্ট্যাক্সিস সম্পর্কে জানার চেষ্টা করব। আপনাদের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের
ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালের 32 নম্বর ইউনিটে সিলেবাসের এটা টপিকটা দেয়া আছে। সো বরাবরের মতোই আমি আছি বিজয় আপনাদের সাথে, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ক্লাস করবেন। আশা করি আপনাদের ক্লাসগুলো কাজে আসবে। সো আমরা শুরু করে দেই। দেখেন কি আছে, আমরা প্রথমে ডেফিনিশনটা পড়ি। ডেফিনিশনে কি বলা আছে দেখেন, দিস টার্ম মিনস ব্লিডিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড এপিস্ট্যাক্সিস। অর্থাৎ এপিস্ট্যাক্সিসের যদি আমি খুব সহজে এক কথায় যদি বলি নাক দিয়ে রক্ত পড়া, সেইটাকে আমরা বলতেছি এপিস্ট্যাক্সিস। এটা যে কোনো কারণে হইতে পারে, আমরা কারণগুলো আরও নিচে জানবো। দেখেন কি বলছে, এপিস্ট্যাক্সিস ডিউ টু ইনজুরি টু দ্য নোজ, অর্থাৎ এটা হওয়ার কারণ কি, ইনজুরি নাকে, অর ইট মে বি হাই ব্লাড প্রেশার, নাকে যদি ব্লাড প্রেশারের পরিমাণটাও বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হতে পারে। দ্য ব্লিডিং মে বি স্লাইট অর সিভিয়ার, এই ব্লিডিংটা কি অল্পও হতে পারে এবং বেশিও হতে পারে, স্লাইট এবং সিভিয়ার হতে পারে। এরপরে আরেকটা ডেফিনেশন কি বলছে দেখেন, এনি ব্লিডিং পার নোজ ইজ কল্ড এপিস্ট্যাক্সিস। নাক দিয়ে যে কোনো ধরনের ব্লিডিংকে আমরা বলতেছি এপিস্ট্যাক্সিস। ইট ইজ এ সিমটম অ্যাজ ওয়েল অ্যাজ সাইন, এটা সাইন এবং সিমটম দুইটাই, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ নট এ ডিজিজ, এটা কোনো ডিজিজ নয়, বাট ইজ দ্য রেজাল্ট অফ সাম লোকাল অর সিস্টেমেটিক ডিজিজ, এটা কোনো রোগ নয়। নাক দিয়ে রক্ত পড়া কি কোনো রোগ না, এটা একটা সাইন সিমটম, যে এটা কোনো ইনজুরি বা কোনো ডিজিজের ক্ষেত্রে কারণে হয়েছে, ঠিক আছে। সো এইটা হলো আমাদের গেল এপিস্ট্যাক্সিসের ডেফিনিশন। এখন আমরা দেখব কজেস অফ এপিস্ট্যাক্সিস, অর্থাৎ নাক দিয়ে ব্লিডিং যে আমার হচ্ছে এটা কি কি কারণে হচ্ছে। দেখেন প্রথমটা বলা আছে মাইনর ট্রমা, ঠিক আছে। মাইনর ট্রমা অর্থাৎ ছোটোখাটো ট্রমা, যেমন মনে করেন যে কি বলবো, মাইনর ট্রমা বলতে মনে করেন যে কেউ নাকে একটা ঘুষি দিছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে এইটা। এরপরে ভিগোরাস ভিগোরাস রাবিং অফ দ্য নোজ, দেখবেন ভিগোরাস মানে জোরে সোরে মূলত, হ্যাঁ। নাক যদি অনেক জোরে ডলাডলি করে, ঘষাঘষি করে, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে। এরপরে বলছে ইউজ অফ নেজাল স্টেরয়েড স্প্রে, অর্থাৎ নাকে যে স্প্রে ইউজ করা হয় যেগুলো স্টেরয়েড টাইপ, সেইগুলা ব্যবহার করার কারণে কিন্তু ব্লিডিং হতে পারে। ফরেন বডি ইন দ্য নোজ, নাকে যদি কোনো কিছু ঢুকে যায়, ফরেন বডি বাইরের কোনো কিছু, সেক্ষেত্রেও হতে পারে। নেজাল ইনজুরি, নাকের কোনো ইনজুরি। নেজাল পলিপ, আমরা যেটাকে বলি কি নাকে মাংস বৃদ্ধি পাইছে, এরকম বলি না, যে নাকের পলিপাস যেটা, হ্যাঁ, নাকের যে পলিপাস সেইটা নেজাল পলিপ, এটার কারণেও ব্লিডিং হয়। এরপরে আছে রিনাইটিস। রিনাইটিস কি, আমরা বুঝতেছি যে আইটিস থাকলে, আমরা আগেও জানি যে আইটিস থাকলে বুঝতে হবে যে কি ইনফ্লামেশন হয়েছে, তো এটা অ্যালার্জিক, ঠিক আছে। রিনাইটিসটা এটা অ্যালার্জিক, অ্যাকিউট এবং ক্রনিক হতে পারে। অ্যাকিউট মানে হঠাৎ, এবং ক্রনিক মানে কি দীর্ঘদিন যাবত এই সমস্যার কারণে হতে পারে। এখন রিনাইটিসটা কি, রিনাইটিসটা ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন, নাকের ভিতরে যে আমার মিউকাস মেমব্রেন আছে সেইটার ইনফ্লামেশন। তাহলে আমরা বুঝলাম কি রিনাইটিস নাকের মধ্যে যে কি ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন ইনসাইড দ্য নোজ, তাহলে সেটাকে বলতেছি রিনাইটিস। এরপরে কি ন্যাজোফ্যারিঞ্জিয়াল টিউমার্স, অর্থাৎ ফ্যারিঞ্জে যদি ন্যাজোফ্যারিঞ্জ যেটা আমার, সেখানে যদি টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হতে পারে। আরেকটা বলছে ড্রাই উইন্টার এয়ার আর ফ্রিকুয়েন্টলি দ্য কজ অফ ব্লিডিং, এই ড্রাই উইন্টারের ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লিডিংটার কজ হতে পারে ড্রাই উইন্টার, ঠিক আছে। সো এইটা গেল। আর কিছু এখানে বলছে যে আরও কিছু কজ আছে, যেমন দেখেন এখানে মূলত ডিজিজগুলোর কথা বলছে, হ্যাঁ, যে দেয়ার আর সিস্টেমেটিক কজ হুইচ মে রেজাল্ট ইন এপিস্ট্যাক্সিস ইনক্লুড, এটা প্রথমে লিউকেমিয়া। লিউকেমিয়া কি ব্লাড ক্যান্সার, ঠিক আছে। ব্লাড ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে কি ব্লিডিং হতে পারে। এরপরে কি হেমোফিলিয়া। হেমোফিলিয়া কি একটা জেনেটিক ডিজিজ, যেখানে কি ক্লটিং ঠিকঠাক মতো হয় না, মনে করেন কোথাও কেটে গেল, ওখানে ব্লিডিং বন্ধ হইতেই দেখা যাচ্ছে 1 ঘন্টা লেগে যাচ্ছে, মানে ক্লটিং ফ্যাক্টর তৈরি হয় না, ঠিক আছে। ফ্যাক্টর 8-এর অভাবে হয় মূলত হিমোফিলিয়া, ফ্যাক্টর 8, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। থ্রোম্বোসাইটোপিনিয়া, আমরা গত ক্লাসে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম।
থ্রোম্বোসাইটোপেনিয়া কি? লো প্লাটিলেট কাউন্ট ইন ব্লাড। আমাদের ব্লাডে যখন প্লাটিলেট কাউন্টটা কি নর্মালের চেয়ে কমে যাবে তখন সেটাকে বলবো কি? থ্রোম্বোসাইটোপেনিয়া। এরপরে 4 নম্বরে আছে রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারটা কি? রিউমেটিক ফিভার কি? আমরা জানি যে একটা ইনফ্লামেটরি ডিজিজ, তাই না? রিউমেটিক ফিভার একটা ইনফ্লামেটরি ডিজিজ। এখানে ইনভলভ হইতে পারে কি? হার্টে হইতে পারে, জয়েন্টে হইতে পারে, তারপরে স্কিনে হতে পারে, ব্রেনে হতে পারে। এইগুলো হচ্ছে রিউমেটিক ফিভারে হয়, ঠিক আছে? এখন 5 নম্বরে দেখেন টাইফয়েড ফিভার। 5 নম্বরে বলছে টাইফয়েড ফিভার। আর টাইফয়েড ফিভার হচ্ছে আমরা তো জানি এক ধরনের ফিভার যেটা কজ করে কি? সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি। আচ্ছা, এরপরে অ্যাকিউট ইনফেকশন মানে হঠাৎ কোনো ইনফেকশন, হাইপার টেনশন অর্থাৎ কি? হাই ব্লাড প্রেশার। হ্যাঁ, 8 নম্বরে কি? টিবি, যেটাকে আমরা সংক্ষেপে বলি, এখানে ফুল মিনিংই দেওয়া আছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস বা টিবি। আচ্ছা, তো এইটাকে আমরা হচ্ছে যক্ষ্মা হিসেবে জানি, যে 3 মাস বা ওই যে আমরা অ্যাডে দেখি না যে 3 মাস বা তার বেশি সময় যাব শুকনা কাশি থাকলে যক্ষ্মা টেস্ট করান, সেই যক্ষ্মা এটা। হ্যাঁ, টিবি, টিউবারকুলোসিস। এটা কজ করে কোনটা? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই জীবাণুটা হচ্ছে এই যক্ষ্মার কারণ। এরপরে বলতেছি লেপ্রোসি। লেপ্রোসি এখন খুব একটা নাই, আগে দেখা যাইতো। লেপ্রোসির বাংলা হচ্ছে আপনার কি? কুষ্ঠ রোগ, ঠিক আছে? আচ্ছা, সিরোসিস। সিরোসিস কি? সিরোসিস হচ্ছে লিভার সিরোসিস মূলত। এটা হচ্ছে আপনার মানে কি বলবো, অ্যালকোহল ইনটেকের কারণে হয়, স্মোকিংয়ের কারণে হয়, ঠিক আছে? এই সিরোসিস লিভার সিরোসিস। লিভার সিরোসিস হইলে কি হয়? আপনার ফাইব্রোসিস হয়ে যায় লিভারে। এটা লং টার্ম একটা ড্যামেজের কারণে এটা হয়। সো এই হলো আমরা শিখলাম কি? এপিস্ট্যাক্সিসের কজ যেগুলো আছে আমরা সেগুলা শিখলাম। এখন আমরা একটু এপিস্ট্যাক্সিসের সাইন সিমটমগুলো দেখি। দেখেন কি বলছে সাইন সিমটমে, দেখেন কি বলা আছে। প্রথমে বলছে এক্সেস ব্লাড লস মে কজ। এক্সেসিভ ব্লাড লস তো হবেই, আমরা দেখতে পাবো। এবং এইটা কি? মে কজ, এটার কারণে কি হবে? ডিজিনেস। ডিজিনেস কি? মাথা ঘোরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফেইন্টিং, অর্থাৎ সে কিন্তু অজ্ঞানও হয়ে যেতে পারে এক্সেসিভ ব্লিডিংয়ের কারণে। হ্যাঁ, আচ্ছা, কনফিউশন, সে কনফিউজ হয়ে যাবে। লস অফ অ্যালার্টনেস, সে অ্যালার্ট হইতে পারবে না, অ্যালার্টনেসটা লস হয়ে যাবে। লাইট হেডেক, মৃদু বা হালকা মাথা ব্যথা। হাউএভার দ্য কন্ডিশন ইজ রেয়ার। বলছে এটা একটা রেয়ার কন্ডিশন, মানে খুব কমই হয়, ঠিক আছে? এরপরে বলছে 2 নম্বর পয়েন্ট, ব্লিডিং ফ্রম আদার বডি পার্টস। অন্য বডি পার্ট থেকেও ব্লিডিং আমরা দেখতে পারি, যেমন কি লাইক দেখেন টিথ, দাঁত, গামস যে দাঁতের মাড়ি, নস্ট্রিলস, ঠিক আছে? নস্ট্রিল হচ্ছে নাসারন্ধ্র। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিকেট ইনঅ্যাবিলিটি অফ ব্লাড টু ক্লট। কি? ব্লাড ক্লটটা ঠিকঠাক হচ্ছে না, এটা আমরা দেখে বুঝতে পারি যে কি? অ্যাবিলিটি নাই, ইনঅ্যাবিলিটি অর্থাৎ অক্ষমতা। কিসের অক্ষমতা? যে ব্লাডটা ঠিকঠাক ক্লট হচ্ছে না, অর্থাৎ জমাট বাঁধতেছে না, ঠিক আছে? এরপরে 3 নম্বর পয়েন্টে দেখেন অ্যাডিশনাল ব্লিডিং ফ্রম আদার পার্টস অফ দ্য বডি। অন্য পার্ট অফ দ্য বডি থেকেও আমরা দেখব ব্লিডিং হচ্ছে, যেমন গামস হোয়েন ব্রাশিং টিথ। আমরা যখন দাঁত ব্রাশ করতেছি তখন দেখব যে কি আপনার ব্রাশে দেখা যাচ্ছে ব্লাড যাচ্ছে, ঠিক আছে? ব্লাড ইন ইউরিন, আমরা ইউরিনের মধ্যেও ব্লাড পাইতে পারি। বাওয়েল মুভমেন্টস, ঠিক আছে? অর্থাৎ স্টুলের মধ্যেও আমরা পাইতে পারি ব্লাড। অর ইজি ব্রুইজিং অলসো ইন্ডিকেট অ্যান ইনঅ্যাবিলিটি অফ ব্লাড ক্লট। এখানে ব্রুইজিং হচ্ছে আঘাত, ঠিক আছে? বা কোনো আঘাতের কারণে আমার এই ব্লাড ক্লটটা হচ্ছে না, ঠিক আছে? কোনো প্রবলেমের কারণে। এই যে ইনঅ্যাবিলিটি মানে অক্ষমতা। সো আমরা এটা শিখলাম হচ্ছে এপিস্ট্যাক্সিসের সাইন সিমটম। এখন আমরা শিখব হচ্ছে ট্রিটমেন্ট অফ এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিসের ট্রিটমেন্ট কি আমরা একটু দেখি। দেখেন, প্লেস দ্য পেশেন্ট ইন এ চেয়ার ইন সিটিং পজিশন। আমরা পেশেন্টকে বসাই দেব, সিটিং পজিশনে বসাবো। উইথ দ্য হেড হেল্ড ফরওয়ার্ড, আর মাথাটা কোথায় থাকবে? সামনের দিকে, ঠিক আছে? ইন সিভিয়ার ব্লিডিং দিস উইল প্রিভেন্ট দ্য ব্লাড ফ্লোয়িং টু ব্যাক অফ দ্য নোজ অ্যান্ড থ্রট অ্যান্ড মে বি প্রিভেন্ট ফ্রম বিং সোয়ালোয়েড অর ইনহেলড। এখন বলতেছে কি, আমার যখন এক্সেসিভ ব্লিডিং হচ্ছে আমি মাথাটা একটু সামনের দিকে নিচু করে রাখবো যাতে ব্লাডটা আমার বের হইতে পারে। কারণ কি?
যদি এক্সেসিভ ব্লিডিং হয়, আমি যদি মাথাটা পিছনের দিকে রাখি, সেক্ষেত্রে কিন্তু সেই ব্লাডটা গিলেও ফেলতে পারে এবং ওই ব্লাডটা তার লাংসেও চলে যেতে পারে। ফলে কী হয়ে যাবে, লাংসে আপনার ইনফেকশন হয়ে যাবে, ওইটা আর একটা জটিল সমস্যা দেখা দিবে। ঠিক আছে, আর এই জন্য বলতেছে যে সে যেন চেয়ারে বসা থাকা অবস্থায় যেন মাথাটা একটু সামনের দিকে রাখে। এরপরে 2 নম্বর পয়েন্টে কি বলে, 2 নম্বর পয়েন্টে দেখেন, লুজ অ্যান্ড টাইট ক্লটিং রাউন্ড দ্য নেক। গলার কাছে যদি কোনো টাইট ফিট জামা কাপড় থাকে বা ড্রেস থাকে, সেটা আমরা একটু লুজ করে দিব। আরও বলছে চেস্ট, ওয়েস্ট অ্যান্ড প্লেস দ্য পেশেন্ট নিয়ার অ্যান্ড ওপেন উইন্ডো, অর্থাৎ যেখানে খোলামেলা বা বাতাস আছে, খোলা একটা জানালা আছে, যেখানে ভেন্টিলেশন ঠিকঠাক আছে, আমরা সেখানে রাখবো। তারপরে 3 নম্বরে বলছে আস্ক দ্য পেশেন্ট টু ব্রিথ থ্রু হিজ অর হার মাউথ। এখন যখন নাক দিয়ে রক্ত পড়তেছে, তখন তো নাক দিয়ে সে শ্বাস প্রশ্বাস নিবে না, তখন আমরা তাকে কী বলবো, যে আপনি মুখ দিয়ে হচ্ছে নিঃশ্বাস নেন। ঠিক আছে, মুখ দিয়ে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা বলবো। এরপরে পিন্স দ্য নোজ ফার্মলি বিটুইন দ্য থাম। এই যে থামস আপ আমরা এরকম দেখাই না, থামস আপ। সো আমরা হচ্ছে কি করব, আমি পুরাটা পড়াই তারপরে বলি। দেখেন, থাম অ্যান্ড ফোর্স ফিঙ্গার আমাদের এইটা, আর থামস আপ এইটা আমাদের পিন্স, অর্থাৎ একটু চিমটি দিয়ে ধরতে বলছে। ঠিক আছে, নাকটা। এরপরে এ কোল্ড কম্প্রেস অ্যান্ড আইস ওয়াটার। কোল্ড একটা কম্প্রেস বা আইস ওয়াটার, অর্থাৎ বুঝতেছি আমরা আইস ওয়াটার যে বরফের যে পানি, ক্যান বি অ্যাপ্লাইড ওভার দ্য ব্রিজ অফ দ্য নোজ অ্যান্ড ব্যাক অফ দ্য নেক। আমরা ঘাড়ে এবং নাকের ব্রিজে কি এই কোল্ড ওয়াটারটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এরপরে দেখেন 6 নম্বরে কিপ দ্য পেশেন্ট সিটিং ভেরি স্টিল। আমরা পেশেন্টকে স্টিল রাখবো। টেল দ্য পেশেন্ট নট টু ব্লো হিজ নোজ ফর এ ফিউ আওয়ার্স। এখানে ব্লো মানে আপনার ব্লো মানে মূলত বলছে হাঁচির কথা। ঠিক আছে, আমি যদি জোরে একটা হাসি দিয়ে দিই, তাহলে তো আমার ওখানে ব্লিডিং আর স্টপ হইল না। এই জন্য বলতেছে যে টেল দ্য পেশেন্ট নট টু ব্লো হিজ নোজ ফর এ ফিউ আওয়ার্স। কয়েক ঘন্টার জন্য আপনি হাঁচি আসলেও দিবেন না। ঠিক আছে, তো সেইটা। ইফ দ্য ব্লিডিং ইজ ভেরি সিভিয়ার, যদি অনেক বেশি হয়, ডাজ নট স্টপ উইদিন সেভারাল মিনিট, পেশেন্ট মে রিকোয়ার টু বি সিন বাই এ ডক্টর। একজন ডক্টরকে দেখাইতে হবে, হু উইল ক্যারি আউট দ্য ফার্দার ট্রিটমেন্ট ইফ নেসেসারি। ঠিক আছে, সেই ডক্টর ফার্দার ট্রিটমেন্ট দিবে। সো এই হচ্ছে আমরা শিখলাম হচ্ছে ট্রিটমেন্ট অফ এপিস্টেক্সিস। এখন আমরা দেখব হচ্ছে নার্সিং ইন্টারভেনশন অফ এপিস্টেক্সিস। ঠিক আছে, দেখেন কি বলছে নার্সিং মেজার্সে, কন্টিনিউয়াসলি মনিটরিং। আমরা কি মনিটর করব সেটাই দেখেন। কন্টিনিউয়াসলি মনিটর করব কি, দেখেন ভাইটাল সাইনগুলা, ব্লিডিংটা দেখব, হাইপক্সিয়া। যে হাইপক্সিয়া কি, যে অক্সিজেনের অভাব, তাই না, হাইপক্সিয়া টিস্যুতে। এরপরে রেসপিরেটরি ডিফিকাল্সি, তার শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং নেজাল প্যাকিং। নেজাল প্যাকিংটা কি, দেখবেন যে আপনারা যারা ডিউটি করছেন হসপিটালে, জানি আপনারা করছেন হয়তো অবশ্যই। সো এই যে নাকের মধ্যে ব্লিডিং হলে দেখবেন অনেক মানে লম্বা লম্বা গজ নাকের মধ্যে দিয়ে দেয়, প্যাক দেওয়া বলে, যাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। ওইটাকে বলতেছি আমরা নেজাল প্যাকিং। হ্যাঁ, বলে যে প্যাক দেওয়া লাগবে, ব্লিডিং হচ্ছে, সো ওইটাকে বলতেছি নেজাল প্যাকিং। এরপরে বলছে টিচ দ্য প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট মেজার্স টু স্টপ এপিস্টেক্সিস। আমি সেই তার যে প্যারেন্ট আছে, যে পিতামাতা বা এবং ফ্যামিলি মেম্বার, তাদেরকে আমরা শিখাই দেবো যে কীভাবে নাক দিয়ে ব্লিডিং হলে বন্ধ করতে হয়। ইমিডিয়েট মেডিকেল হেল্প আর অলসো ইম্পর্টেন্ট। ইমিডিয়েট মেডিকেল হেল্পও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এরপরে 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখেন, ইনস্ট্রাকশন টু বি গিভেন to the parents to apply lubricant or nasal septum twice daily to reduce dryness, অর্থাৎ নাকটা যাতে একদম শুকনা না থাকে। ঠিক আছে, সো এই জন্য কী করতে হবে, একটা লুব্রিকেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, এরপরে বলছে টু অ্যাভয়েড নেজাল ব্লোয়িং অর প্যাকিং নোজ আফটার নোজ ব্লিড। ওই যে আপনার এটা কেন করব, আমার এই লুব্রিকেন্ট দিব হচ্ছে যেন শুকায়, যাতে আবার হাঁচি কাশি না শুরু হয়ে যায়, তাহলে আবার হচ্ছে কি হবে, আবার ব্লিডিং হচ্ছে, এইটা প্রিভেন্ট করার জন্য। এবং প্যাক, এই যে বলছে প্যাকিং নোজ আফটার নোজ ব্লিড, এইটা প্রিভেন্ট করার জন্য আমরা ওইটা দিব। এরপরে বলছে প্রিভেন্টিং মেজার্স, প্রিভেন্টিভ 4 নম্বর পয়েন্ট, প্রিভেন্টিভ মেজার্স অফ ফরেন বডি ইন দ্য নোজ। নাকে যেন বাইরের কোনো কিছু না ঢোকে সেটার ব্যবস্থা করব।
প্রিভেন্টিভ মেজার্স অফ নেজাল ইঞ্জুরি, নাকে যেন ইঞ্জুরি না হয় সেটা দেখব। তারপরে নিড ফর ম্যানেজমেন্ট অফ লোকাল অ্যান্ড সিস্টেমেটিক কজ অফ এবিস্টেক্সিস শুড বি ইনফর্মড অ্যান্ড এমফাসাইজড। অর্থাৎ আমার কেয়ার করতে হবে লোকাল বা সিস্টেমেটিক, আমার কারণটা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আমার সেইটার উপরে জোর দিতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার গেল নার্সিং ইন্টারভেনশন। সো এখন আমরা নার্সিং ইন্টারভেনশন পর্যন্তই আমাদের এখানে সমাপ্ত, আমাদের আর কিছু নাই। সো আশা করতেছি আপনারা ক্লাসটা সম্পর্কে জানছেন এবং এটা আপনাদের হচ্ছে শর্ট কোশ্চেনেই আমি বেশিরভাগ আসতেছি, খুব সম্ভবত মাত্র একবারই এটা পরীক্ষায় আসছে। সো তারপরেও সবার একটু জেনে রাখা ভালো। সো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ক্লাস করবেন এবং আপনাদের এই ক্লাস সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।